সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত বাংলার বিভিন্ন জেলার গ্রামেগঞ্জে বহু সংখ্যক মন্দির নির্মিত হয়েছিল। প্রধানত ইটের তৈরি এই মন্দিরগুলোর ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম। এগুলোর মধ্যে বেশিরভাগ মন্দিরের অলঙ্করণ হিসাবে ব্যবহৃত টেরাকোটা বা পোড়ামাটির অপরূপ ভাস্কর্য শিল্প সত্যিই মনোমুগ্ধকর। গ্রাম বাংলার সবুজ প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা টেরাকোটা সমৃদ্ধ প্রাচীন মন্দির স্থাপত্যের প্রতি অমোঘ আকর্ষণে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার ইলছোবা গ্রামটিতে। পান্ডুয়া ব্লকের অন্তর্গত বহু প্রাচীন ইতিহাস বিজড়িত এই গ্রামটিতে বেশ কয়েকটি প্রাচীন মন্দিরের দেখা মেলে। গ্রামের মাঝের পাড়ায় দাস পরিবারের 3টি মন্দির পরিদর্শনের পরে এখন আমরা রয়েছি ইলছোবা অরবিন্দ শিশু শিক্ষা নিকেতনের সামনে ঢালাই রাস্তার ধারে থাকা ভগ্নপ্রায় একটি মন্দিরের সামনে। ভারী করুণ দশা এই দেব মন্দিরটির। চারদিকে দেওয়াল ধসে পড়েছে বহুলাংশে, আর অবশিষ্ট যেটুকু আছে প্লাস্টার খসে গিয়ে তারও একেবারেই জরাজীর্ণ কঙ্কালসার চেহারা। তার উপরে বড় বড় গাছের মোটা শিকড়ের আলিঙ্গনে আর ছোট বড় নানান গাছগাছালি আর ঝোপঝাড়ে পরিবেষ্টিত হয়ে মন্দিরটা যে এখনো দাঁড়িয়ে রয়েছে কিভাবে, সেটিই বিস্ময়কর। চরম অবহেলিত এই মন্দির স্থাপত্যটি আটচালা রীতি দক্ষিণমুখী, তবে জঙ্গলাকীর্ণ হয়ে পড়াতে উপরের চালা চারটি এখন প্রায় দেখাই যায় না। সামনের দেওয়ালে অতীতের টেরাকোটা অলঙ্করণের খুব সামান্য কিছু টিকে আছে এখনো। একদুয়ারি শিব মন্দিরটির প্রবেশ দরজার উপরে একটি ফলকে নজরে আসে নন্দীপৃষ্ঠে মহাদেব আর নৃত্যরত 2 শৈব সাধু মূর্তি। কিছু উদ্ভিদধর্মী নকশা আর কয়েকটি প্রস্ফুটিত পদ্মের চিত্র দেখতে পাওয়া যায়। স্থানীয় মানুষজনদের কাছ থেকে জানা গেল এই মন্দিরটি ঘোষ বংশের পারিবারিক, তবে তাদের বংশধরেরা বর্তমানে কেউই এখানে থাকেন না। জল ফুল দিয়ে নিত্য পুজোটুকু বজায় রেখেছেন কোনো ক্রমে এই গ্রামবাসীরাই। কোনো প্রতিষ্ঠালিপি চোখে পড়ে না, তবে পুরাতাত্ত্বিক নরেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা থেকে জানা যায় 1726 খ্রিস্টাব্দ হল এটির নির্মাণকাল। এখন চলে এসেছি স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবারের বাসস্থান সংলগ্ন মন্দির চত্বরে। এখানে রয়েছে একটি দুর্গা দালান, আর তার পাশে 2টি আটচালা শিব মন্দির। ভূমিতল থেকে খুবই অল্প উঁচু একটি ভিত্তিবেদির উপরে মন্দির 2টি নির্মিত হয়েছে। দক্ষিণমুখী একদুয়ারি মন্দির 2টির সামনের দেওয়ালে অতীতে পোড়ামাটির অলঙ্করণ থাকলেও বর্তমানে তার কিছুই আর অবশিষ্ট নেই। তবে 2টি মন্দিরেরই বাঁকানো কার্নিশের নিচে রয়েছে ধাবমান বৃষের ফলক। আরও আছে কয়েকটি প্রস্ফুটিত শতদল ও একটি লম্ফমান হনুমান। প্রবেশ দরজার দুপাশে নকশাপূর্ণ স্তম্ভের উপরে 2টি হাঁসের চিত্র নজরে আসে। মন্দির 2টির সামনে থাকা এই শিব মন্দিরটি 12 চালা রীতির, তবে চালাগুলির মধ্যবর্তী অংশ খুবই সংকীর্ণ। সামান্য উঁচু একটি ভিত্তিবেদির উপরে স্থাপিত হয়েছে এই দেবালয়টি। দক্ষিণমুখী একদুয়ারি এই মন্দিরটির সামনের দেওয়ালে অতীতের পোড়ামাটির অলঙ্করণের কিছু অংশ অবশিষ্ট রয়েছে এখনও। ধাবমান ষাঁড়ের চিত্রফলক রয়েছে এখানেও, আর রয়েছে ছোট বড় নানান শতদল ও উদ্ভিদধর্মী আলপনা, তবে নোনা লেগে ক্ষয়ে গেছে অনেকটাই। কোনো প্রতিষ্ঠা লিপি নজরে এলো না এখানকার শিব মন্দির 3টিতে। আমরা এখন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইলছোবা গ্রামে
একজোড়া প্রাচীন শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমার সাথে আছে এই মন্দিরটা যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই বংশের এক উত্তরসূরি। 14 পুরুষ, আমি হচ্ছি 14 পুরুষ। তিনি চোদ্দতম হ্যাঁ, 14 পুরুষের উত্তরসূরি। আপনার নামটা বলবেন? আমার নাম মৃগাঙ্কভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার বাবার নাম রবেন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়। তার বাবার নাম ছিলেন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। ইন্দুভূষণ আর অনাদিভূষণ দু ভাই ছিলেন। অনাদিভূষণের দুই পুত্র ছিল, একজন শশাঙ্ক ডক্টর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি রামকৃষ্ণ মিশনের উদ্বোধনের সেক্রেটারি ছিলেন, ওইখানেই তার স্ট্যাচুটা আছে ওইটা। আর একজন ডক্টর শশাঙ্কভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি ইন্ডিয়ান জুট রিসার্চ ডাইরেক্টর ছিলেন। আপনি একটু এই মন্দির সম্বন্ধে একটু যদি কিছু জানান। এই মন্দিরটা সম্বন্ধে আগে আর একবার একজন ঐতিহাসিক এসেছিলেন, তখন এই মন্দিরটা এরকম ছিল না। মন্দিরটার উপরে একটা গাছ ফাছ হয়ে গেছিলো, সেটাকে আমরাই সংস্কার করেছি। এটা 12 চালার ছিল কি? হ্যাঁ, এইটা 12 চালার। ওই যে 4 4 8 আছে 12 চালার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই 12 চালার মন্দির ছিল। ওনারাই তখন বলেছিলেন যে এই মন্দিরটা জালি কাশীর ওইখান থেকে কেউ এসে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা। কাশীর টোলের একজন ছিলেন আমাদের বংশের, তিনি এনে এইটা প্রতিষ্ঠা করেন। তারপর এইখান থেকে আমাদের বংশধরেরা এখানে এইটা করেছিলেন। আমরা আসলে এখানকারই যে বাসিন্দা ছিলাম তা নয়, কাশীর একটা পোর্শন আমাদের আছে। আচ্ছা। কাশীতে এখনও তারা কাশীতে বসবাস করেন। তাদের বাড়ি ওই যে ওই পোর্শনটা তাদের বাড়ি, তাদের জমি জায়গাও কিছু আছে তাদের। সেগুলো এখানে মায়ের নামেই সমস্ত কিছু সংস্কার করা আছে, সেই হিসেবেই চলছে। এখন মন্দিরের রক্ষণাবেক্ষণ কি করা হয়? মন্দিরের রক্ষণাবেক্ষণ বলতে আমাদের ওই একটা ট্রাস্ট আছে। আচ্ছা। সেই ট্রাস্টের ঠাকুরের নামে জমি আছে, সেই জমি থেকে যা আয় হয় সেখান থেকে পুজো আর্চা হয়, বাৎসরিক পুজো আর্চা হয়। পুজোর সময় ধরুন দুর্গা পুজোর 4 দিন এই বাড়ির কেউই বাড়িতে যা আত্মীয় স্বজন যা আসবে, কারোর বাড়িতে কোনো রান্না হবে না, এইখানেই রান্না হবে। খাওয়া দাওয়া সব একসাথেই হবে, সব একসাথেই হয়। বাড়ির যা আত্মীয় স্বজন যারা সব আসে, পুজোর সময় তো সবাই আসে, তবে সেই অনুষ্ঠানটা হয়। আর মানে সংস্কারের ব্যাপারটা, সংস্কারের কাজকর্ম আপনারা করেন? সংস্কারটা ওইখান থেকেই এইগুলো পুরো রিমডেলিং করা ছিল। আগে এইটা কিছু ছিল না। আচ্ছা। এই মন্দিরটা ছিল একটা ঘরের মতো। হ্যাঁ, একটা ঘর, আর তার সামনে একটা টালির চাল। আমাদের আমি প্রথম এসে দেখি এখানে একটা তালপাতার চালা ছিল। তালপাতার চালা থেকে তারপর এটাকে করা হলো টালির চাল হলো। আচ্ছা। টালির চালের পর ভেঙে তখনও যখন দেখা যাচ্ছে যে অসুবিধা হচ্ছে, তখন তারপর ঢালাই করে এটা করা হয়েছে। টেরাকোটার মন্দির পরে সংস্কার করা হয়, এগুলো পরে সংস্কার করা। মানে এই অংশগুলো তো টেরাকোটার কাজ ছিল, হ্যাঁ, যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি যে তলায় এখনো রয়েছে কিছু। হ্যাঁ, যদি আর কি এগুলো ক্ষয়িষ্ণু প্রায়, কিন্তু এখনো কিছু আর কি নিদর্শন কিছু থেকে গেছে। ওইগুলো রক্ষণা করা যায় বলে, যেভাবে রক্ষণা করা যায় বলে রাখা যেমন আছে। এটা আর কি, এটা টেরাকোটার কাজ ছিল, এখানে এটা পরে সংস্কার করে সাপোর্ট দেওয়া হয়েছে একটা। এইরকম এই সব মন্দিরগুলো সেইভাবেই করা হয়, সব করা আছে সেভাবে। এই মন্দিরটা মানে আনুমানিক কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন? আনুমানিক বল্লাল সেনের আমল থেকে যে বাংলাদেশে বা ভারতবর্ষের 7টা দুর্গাপুজো হয়েছিল, তার মধ্যে একটি একটা এইখানে একটা হয়েছিল। এখানে একটা হয়েছিল, মালদাতে হয়েছিল। এসব 7টা যে হয়েছিল তার মধ্যে এখানে একই মূর্তি ওখানেও পাওয়া যায়। মন্দির চত্বরটির বাইরে রাস্তার পাশে রয়েছে এই পরিবারেরই প্রতিষ্ঠিত আরও 2টি 8 চালা শিব মন্দির। প্রতিষ্ঠা লিপিহীন দক্ষিণমুখী এক দুয়ারি এই 2 মন্দিরের অলঙ্করণহীন। বন্দ্যোপাধ্যায় পরিবারের মোট 5টি শিব মন্দিরের মধ্যে কোনোটিতেই আজ প্রতিষ্ঠা লিপির দেখা মেলে না। তবে পূর্ববর্তী মন্দির বিশেষজ্ঞদের মতে এগুলো সবই নির্মিত হয়েছিল অষ্টাদশ শতকের কোনো এক সময়। ইলছবা গ্রামের মন্দির পরিদর্শন শেষে এবার আমরা ফিরে চললাম কলকাতা অভিমুখে।